প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 56। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 56-এর মধ্যে কি বলা হয়েছে। তো এখানে হচ্ছে যে একদম টপের মধ্যে আমরা একটি হেডিং দেখতে পাচ্ছি, যে হেডিংয়ের মধ্যে বলা হয়েছে যে লুই পাস্তুর জলাতঙ্ক রোগ ও একজন জোসেফ মাস্টার। তার মানে হচ্ছে যে লুই পাস্তুর, এটা যদি এই হেডিংটাকে যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে বিষয়টা হচ্ছে যে এই ভদ্রলোক উনি হচ্ছে যে লুই পাস্তুর। তারপরে হচ্ছে যে হচ্ছে যে জোসেফ মাইস্টার। এই জোসেফ মাইস্টারকে হচ্ছে যে কুকুরে কামড় দিছে, কামড় দেওয়ার পরে হচ্ছে তার জলাতঙ্ক রোগ হয়েছে। তো তখন হচ্ছে যে এই লুই পাস্তুর তখন হচ্ছে তৎকালীন এই জলাতঙ্ক রোগ নিয়ে হচ্ছে যে তিনি টিকা আবিষ্কারের তিনি বিভিন্নভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করছেন। পরে হচ্ছে যে এই লুই পাস্তুরে টিকার মাধ্যমে হচ্ছে যে জোসেফ মাইস্টার হচ্ছে যে এই অসুস্থতা থেকে মোটামুটি হচ্ছে যে সুস্থ হয়। তো মোটামুটি এই ইলাস্ট্রেশন এই বিষয়ের উপর। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে লুই পাস্তুর ও হচ্ছে জোসেফ মাইস্টার। তো এখানে বলা হয়েছে যে 1885 সালের একদিনে ফ্রান্সের এক শহরে জোসেফ মাইস্টার নামক 9 বছর বয়সী একটা ছেলে স্কুলে যাচ্ছিল। তখন কোথা থেকে বিশাল এক কুকুর এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আচ্ছা, এরপরে হচ্ছে যে অন্য মানুষদের সহায়তায় ছেলেটা তখনকার মতো প্রাণে বেঁচে গেল বটে, কিন্তু তার জন্য অপেক্ষা করছিল আরেক দুর্ভাগ্য। এই পাগল কুকুরটা ভুগছিল জলাতঙ্ক রোগে, আর কে না জানে এই রোগে ভোগা কুকুর কোনো মানুষকে কামড়ালে তার জলাতঙ্ক নিশ্চিত। তার মানে হচ্ছে যে জলাতঙ্ক রোগটা হয় মূলত হচ্ছে যে কুকুরের কামড় থেকে, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে যে র্যাবিস বা হচ্ছে জলাতঙ্ক, এটা হচ্ছে যে হাইড্রোফোবিয়া, তখন গোটা পৃথিবীতে এক মূর্তিময় আতঙ্কের নাম। এই রোগের কোনো চিকিৎসা নেই, এটা যে ভাইরাসবাহিত রোগ সেটাও তখনও কেউ জানতো না। প্রথমে জ্বর দিয়ে শুরু হয়, তারপর অস্বাভাবিক এক বিষণ্ণতা, তারপর আস্তে আস্তে ভয়ানক খিঁচুনি, পানির তেষ্টায় বুক ফেটে যেতে চায়, কিন্তু পানি মুখে দিলেই ভয়ঙ্কর খিঁচুনি, ভয়ঙ্কর কষ্টের মৃত্যু হচ্ছে এই রোগের শেষ পরিণতি। জোসেফ মাইস্টারের ভাগ্যেও একই পরিণতি হতে পারত, কিন্তু ঠিক ওই সময় প্যারিসে বসে একজন বিজ্ঞানী জলাতঙ্ক রোগের উপর গবেষণা করছিলেন। তার নাম লুই পাস্তুর। লুই পাস্তুরের তখন বয়স হয়েছে, স্ট্রোক করার ফলে শরীরের অর্ধেক অবশ। এই শরীর নিয়েই তিনি তখন জলাতঙ্কের কারণ এবং প্রতিষেধক নিয়ে গবেষণা করেছিলেন। আচ্ছা, জলাতঙ্ক রোগের ভাইরাসকে দেখা না গেলেও রোগের ধরন দেখে লুই পাস্তুর অনুমান করলেন এটা স্নায়ু সংক্রান্ত রোগ। জলাতঙ্ক আক্রান্ত খরগোশের মেরুদণ্ডের ভেতরে থাকা স্পাইনাল কর্ডকে ভাইরাসের আবাস হিসাবে ধারণা করে তিনি সেটাকে পরীক্ষাগারে বেশ কিছুদিন অক্সিজেনের সংস্পর্শে রেখে দিয়ে দুর্বল করার চেষ্টা করলেন। আচ্ছা, এরপরের অংশটুকু হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 57-র মধ্যে, পৃষ্ঠা নং 57-র মধ্যে। তো এরপরে এখানে বলা হয়েছে এরপর সেই ভাইরাস ঢুকানো হলো সুস্থ খরগোশের শরীরে। দেখা গেল এই পুরনো দুর্বল ভাইরাস খরগোশকে কাবু করতে পারল না। তারপর দিন আগের চেয়ে একটু সবল নতুন জীবাণু দিয়েও খরগোশটা টিকে রইল। এভাবে প্রতিদিন আগের চেয়ে একটু সতেজ জীবাণু দিয়ে এক সময় দেখা গেল একেবারে খাঁটি টকবগে জীবাণু দিয়েও খরগোশটা বহাল তবিয়তে বেঁচে রইল। ঠিক এই সময়ে লুই পাস্তুরের কাছে আকুল হয়ে ছুটে এলেন জোসেফ মাইস্টারের মা তার ছেলেকে নিয়ে। যে কোনোভাবে হোক তার ছেলেকে বাঁচাতে হবে। লুই পাস্তুর পড়লেন মহাসংকটে। প্রথমত, এই চিকিৎসা এখন পর্যন্ত কোনো মানুষের উপর প্রয়োগ করা হয়নি। দ্বিতীয়ত, তিনি পরীক্ষা চালিয়েছেন সুস্থ খরগোশের উপর। এদিকে এই ছেলেটির শরীরে ইতিমধ্যে জলাতঙ্কের জীবাণু ঢুকে গেছে। এর উপর কি এই চিকিৎসা কাজ করবে? কিন্তু কিছু না করলে ছেলেটির মৃত্যু একদমই একরকম নিশ্চিত।
আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইলাস্ট্রেশন দিয়েছে, যে এখানে হচ্ছে যে এই লুই পাস্তুর হচ্ছে যে একটি ভ্যাকসিন দিয়ে হচ্ছে যে আসলে এই যে পাগলা কুকুরের মধ্যে প্রয়োগ করতেছে। তো এখানে বলা হয়েছে যে জলাতঙ্কের টিকা আবিষ্কারের পর লেডন খৈচটি পত্রিকায় ছাপা হওয়া কার্টুনে অতিমানবিক যোদ্ধারূপে আঁকা হয় লুই পাস্তুরকে। আচ্ছা, এই যে এটা হচ্ছে যে তখনকার যুগে একটা পত্রিকার মধ্যে এভাবেই লুই পাস্তুরকে আঁকা হয়, যে জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরকে তিনি হচ্ছে ভ্যাকসিন দিচ্ছে, এই জাতীয় আর কি। আচ্ছা, তো এরপরে বলা হয়েছে যে অনেক ভেবেচিন্তে লুই পাস্তুর ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। খরগোশের মতোই জোসেফ মাইস্টারের শরীরে প্রথমে ঢোকানো হলো 2 সপ্তাহের পুরনো জীবাণু, তারপরের দিন 13 দিনের পুরনো জীবাণু, তারপরের দিন 12 দিনের, এভাবে 14 দিনে তাকে দেওয়া হলো একেবারে ভয়ঙ্কর তাজা জীবাণু, যা শরীরে ঢুকলে যে কোনো স্বাভাবিক মানুষ 1 সপ্তাহে মারা যাবে। লুই পাস্তুরের মাথায় তখন শুধুই দুশ্চিন্তা, এই ছেলেটি বাঁচবে তো। এরপর হচ্ছে যে জোসেফ মাইস্টার বেঁচে গিয়েছিলেন। এর মধ্যে দিয়ে পৃথিবীর প্রথম জলাতঙ্ক রোগী বেঁচে উঠল। বিজ্ঞানের ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় ঘটনা। জোসেফ মাইস্টার তার প্রাণ বাঁচানোর জন্য বাকি জীবন লুই পাস্তুরের প্রতি কৃতজ্ঞ ছিল। বড় হয়ে সে লুই পাস্তুরের ল্যাবরেটরির ধাররক্ষীর দায়িত্ব নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি যখন ফ্রান্স দখল করে নেয়, তখন নাৎসি জার্মানি লুই পাস্তুরের ল্যাবরেটরি দখল করতে এসেছিল। জোসেফ মাইস্টার গেটের দরজায় দাঁড়িয়ে এই ল্যাবরেটরি রক্ষার চেষ্টা করে। জার্মান সেনার গুলিতে জোসেফ মাইস্টারের মৃত্যু হওয়ার আগে সে কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে 57 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 58 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 58 মধ্যে কী বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে সবার পড়া শেষে এই গল্পটা নিয়ে আলোচনা করো। জলাতঙ্ক রোগের কথা তোমরা যা শুনেছ তার সাথে মিলিয়ে দেখো। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে তৃতীয় চতুর্থ সেশন। আচ্ছা, তো এখানে বলা হয়েছে আগের সেশনের আলোচনা মনে করে দেখো। তোমাদের সংগৃহীত সংক্রামক রোগের তথ্য, লুই পাস্তুরের জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কারের ঘটনা নিয়ে আরেকবার নিজেরা আলোচনা করে নাও। ইতোমধ্যেই তোমরা জেনেছো যে জলাতঙ্ক ভাইরাসবাহিত একটি রোগ। ভাইরাস এক ধরনের অণুজীব, তা তো তোমরা সবাই জানো। চলো এই পর্যায়ে ভাইরাস সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে নাও। তোমরা ইতোমধ্যেই যেসব সংক্রামক রোগ সম্পর্কে জেনেছ, সেগুলো কি শুধু ভাইরাসের মাধ্যমেই ছড়ায়? নিশ্চয়ই না। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীবের মাধ্যমেও নানা রোগ ছড়াতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিভিন্ন অণুজীব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। এখন চলো এই অন্যান্য অণুজীব সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে ব্যাকটেরিয়ার গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে নাও, নিজেরা আলোচনা করো। একইভাবে অন্যান্য অণুজীব যেমন ছত্রাক, শৈবাল, অ্যামিবা, এন্টামিবা এদের সম্পর্কেও জেনে নাও। দলে বসে এদের সম্পর্কে পড়ে নাও এবং আলোচনা করো। এবার ভেবে দেখো, অণুজীব কি শুধুই আমাদের রোগ ছড়ায়? এরা কি শুধুই মানুষের ক্ষতির কারণ? নিশ্চয়ই না। তোমরা এর মাঝেই অণুজীবের বিভিন্ন উপকারিতা সম্পর্কেও জেনেছ। নিজেরা আলোচনা করে প্রকৃতিতে অণুজীবের ভূমিকা কী, এমনকি এরা মানুষের উপকারেও কিভাবে আসে সে বিষয়ে মতামত তৈরি করো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ অণুজীবেরা মানুষের মতোই প্রকৃতির সন্তান, প্রকৃতির অংশ। পৃথিবীতে কোনো অণুজীব না থাকলে কি পৃথিবী টিকে থাকতো? তোমাদের কি মনে হয়? এরপরে বলা হয়েছে পঞ্চম ও ষষ্ঠ সেশন। তো এখানে বলা হয়েছে যে তোমরা অণুজীব সম্পর্কে যে নতুন ধারণা পেয়েছ, তার ভিত্তিতে তোমাদের এলাকায় যেসব সংক্রামক রোগের কথা তোমরা জেনেছ, সেগুলোকে আবার দলে আলোচনা করো। এখন ভেবে দেখো, এই অণুজীবেরা মানুষের কী ধরনের রোগের জন্য দায়ী?
তোমরা ইতোমধ্যেই যেসব রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছো সেগুলোর মধ্যে কোন কোন রোগ এদের মাধ্যমে ছড়ায়, এসব অণুজীবের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি মিল দেখতে পাচ্ছ আলোচনার পর চক 2 পূরণ করে নাও। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে আমাদের 58 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 59 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 59-এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে। তো মূলত পৃষ্ঠা নং 59-এ আমাদেরকে এই চকটাই ফিল আপ করা আমাদের মূল কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে জোড়া অথবা দলের নাম দিতে হবে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে সংক্রামক রোগের নাম, সংক্রামক রোগগুলোর নাম দিতে হবে এখানে হচ্ছে যে 1টা 2টা 3টা রোগের নাম দিতে হবে। এরপর হচ্ছে যে কোন অণুজীব এই সংক্রামক রোগের জন্য দায়ী সেটা হচ্ছে লিখতে হবে, ভাইরাস ব্যাকটেরিয়া যাই হোক সেটা লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে যে এই সংক্রামক রোগের লক্ষণ কি কি, এই সংক্রামক রোগগুলো হলে কি কি লক্ষণ দেখা দেয় সেগুলো হচ্ছে যে এখানে লিখতে হবে। এরপরে বলা হয়েছে যে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও হচ্ছে যে প্রতিরোধ করা যায় সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। তারপরে একদম সর্বশেষ এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই 59 পৃষ্ঠার সমাধান। তো এটা আমরা এইভাবে রেডি করেছি। এটি হচ্ছে যে একটা নমুনা উত্তর, তোমরা চাইলে তোমাদের মতো করো এটি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা হচ্ছে যে জোড়া অথবা দলের নাম এটা দিয়েছি, হচ্ছে দলের নাম দিয়েছি আমরা হাসনায়না। তো তোমরা চাইলে তোমাদের মতো করে একটি নাম এখানে দিতে পারো। তারপর হচ্ছে যে আমরা প্রথম যে সংক্রামক রোগের নাম দিয়েছি সেটি হচ্ছে যে কলেরা। আচ্ছা, তো কলেরা হচ্ছে যে কোন অণুজীব এই সংক্রামক রোগের জন্য দায়ী, এটা হচ্ছে যে মূলত ব্যাকটেরিয়া। এই সংক্রামক রোগের লক্ষণ কি কি, লক্ষণগুলো হচ্ছে যে পাতলা পায়খানা হওয়া, তারপর হচ্ছে বমি বমি ভাব, তারপর হচ্ছে যে পেশিতে ব্যথা। এরপর হচ্ছে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়, এটা হচ্ছে পানি পান করতে হবে। এরপর হচ্ছে খাবার স্যালাইন খাওয়া, তারপর হচ্ছে যে কলেরার টিকাদান ইত্যাদি ইত্যাদি, এগুলোর মাধ্যমে মূলত এই রোগটা প্রতিরোধ ও প্রতিকার করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত। তো এটার মধ্যে প্রথমত হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপরে হচ্ছে যে খাবার ভালো করে রান্না করে খেতে হবে। এরপর হচ্ছে যে বাইরের খাবার কম খাওয়া। তো মোটামুটি এগুলোর মাধ্যমে আসলে আমরা হচ্ছে যে কলেরা রোগ থেকে আসলে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। এরপরে দেখি আমরা দ্বিতীয়ত যে রোগটির নাম দিয়েছি সেটি হচ্ছে যে জলাতঙ্ক, যেটি নিয়ে আমাদের পৃষ্ঠা নং 56 এবং 57-এর মধ্যে আলোচনা করা হয়েছে লুই পাস্তুর এবং হচ্ছে যে মাইস্টারের সম্পর্কে। আচ্ছা, তো হচ্ছে যে এই জলাতঙ্ক, এই রোগটা হচ্ছে জলাতঙ্ক, যে অণুজীব হচ্ছে যে এই সংক্রামক রোগের জন্য দায়ী সেটা হচ্ছে যে ভাইরাস। এটি হচ্ছে যে একটা ভাইরাস বাহিত রোগ। এরপর হচ্ছে যে এই রোগের লক্ষণ হচ্ছে যে জ্বর হয়, তারপর হচ্ছে যে মাথা ব্যথা হয়, খিঁচুনি হয়, লালা নিঃসরণ হয়, তারপর হচ্ছে যে পানি গিলতে ভয় হয়, পানি গিলতে হচ্ছে যে খিঁচুনি চলে আসে। এটা হচ্ছে জলাতঙ্ক রোগের একটা ভয়ঙ্কর সমস্যা। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়। তো প্রথমত এখানে মেইন যেটা সেটা হচ্ছে যে কুকুরের কামড়ের পর যত দ্রুত সম্ভব আসলে জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে। এরপর হচ্ছে যে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কী কী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে গৃহপালিত কুকুরকে হচ্ছে যে অবশ্যই টিকা প্রয়োগ করতে হবে। রাস্তাঘাটে কুকুর থেকে দূরত্ব বজায় থাকতে হবে, কারণ হচ্ছে যে রাস্তাঘাটের কুকুরে কোনটার মধ্যে কোনটাও আসলে জলাতঙ্ক রোগে আক্রান্ত, কোনটা আক্রান্ত না সেগুলো আমরা জানি না। তো যে কোনো ধরনের কুকুর থেকে আসলে আমাদেরকে নিরাপদ দূরত্বে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে নাম্বার 3 নম্বরে হচ্ছে যে আমরা সংক্রামক রোগ হিসেবে দিয়েছি কোভিড-19। এটা হচ্ছে যে একটা ভাইরাস বাহিত রোগ। তারপর হচ্ছে যে এই রোগের লক্ষণ হচ্ছে জ্বর হওয়া, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, নাকে গন্ধ পেতে সমস্যা হয়, আসলে কোনো কিছুরই আমরা গন্ধ পাই না নাকের মধ্যে। কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে যে আক্রান্ত রোগীকে আলাদা রাখার ব্যবস্থা করা, তারপর হচ্ছে যে টিকা গ্রহণ করা।
এরপরে হচ্ছে যে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কী ধরনের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, সেটা হচ্ছে যে ঘরের বাইরে গেলে হচ্ছে যে অবশ্যই মাস্ক পরিধান করা, বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়া, তারপর হচ্ছে যে এই রোগটা হলো হচ্ছে ঘরে অবস্থান করা, ঘরের বাইরে না যাওয়াটাই উত্তম। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে আমাদের 59 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে দেখি আমরা কি বলা হয়েছে। তো এরপরে এখানে বলা হয়েছে যে বিভিন্ন দলের আলোচনা শুনে দেখো মানুষের বিভিন্ন রোগ সৃষ্টিতে অণুজীবের কী কী ভূমিকা রয়েছে তা কি বুঝতে পারছ? এই স্বাস্থ্য ঝুঁকি কীভাবে কমিয়ে আনা যায় তা কি তোমরা ভেবে বের করতে পারবে? আচ্ছা, এরপরে বলা হয়েছে সাহায্যের জন্য অনুসন্ধান পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এবং এই ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকারের উপায়সমূহ একবার পড়ে নিতে পারো। এরপরে বলা হয়েছে পড়া হয়ে গেলে দলে আলোচনা করো, নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের কিভাবে এ বিষয়ে সচেতন করে তোলা যায় ভেবে দেখো। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের 59 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।